নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে প্রিপোজিশনের ক্লাস করাচ্ছি। এর আগে আর্টিকেলের ক্লাস আমরা করিয়েছিলাম। এবার আজকে যেটা করাবো সেটা হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেলের সহজ নিয়ম তো জানলে, প্রিপোজিশনেরও সহজ নিয়ম করে দিচ্ছি তোমাদের। মুখস্থ করবে না প্রিপোজিশন, তাহলে মনে রাখতে পারবে না, সব সময় বুঝে লিখবে। প্রিপোজিশনের এই ক্লাসে বেসিক যেগুলো রয়েছে সব আলোচনা করা হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আমি অ্যাডভান্স লেভেলের কিছু লিস্ট পরবর্তী ক্লাসে দিয়ে দেবো, এবং অ্যাডভান্স কিছু প্রিপোজিশন নিয়ে অবশ্যই আলোচনা করা হবে পরের ক্লাসে। একটা ক্লাসে প্রিপোজিশন কমপ্লিট করা সম্ভব না, তো যারা অ্যাডভান্স পড়বে তার জন্য পিডিএফ ফাইল আমি দিয়ে দেবো। তো আজকে প্রিপোজিশনের নিয়মগুলো জানতে থাকো। দেখো, গ্রুপ 1 আমি কয়েকটা গ্রুপ 7-8টা গ্রুপে আমি রেখেছি কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা। তো এখানে প্রথম গ্রুপে আমি ইন, বনাম, অ্যাট, যেখানে ইনের চরিত্র কি সীমানার ভেতরে থাকা, কোনো কিছুর ভেতরে, সীমানার ভেতরে থাকা। সহজে যদি প্রশ্ন করো কোথায়, একটি বড় বা আবদ্ধ জায়গার মধ্যে বোঝালে ইন ব্যবহার করা হয়। বড় বা আবদ্ধ জায়গার মধ্যে বোঝালে ইন ব্যবহার করা হয়। একটু উদাহরণ দেখো, বড় জায়গা, মাই কাজিনস লিভ ইন ইন্ডিয়া। তাহলে প্রশ্নটা কি, সহজ প্রশ্ন, কোথায়? ইন্ডিয়াতে থাকে। ঠিক আছে, আমার খুড়তুতো ভাই আর কি তুতো ভাই থাকে ভারতে। তো কোন মধ্যে? ভারত একটা বড় জায়গা, তার সীমানার ভেতরে থাকে, তাই ইন, বড় জায়গার মধ্যে। শহর বা দেশ, হি ওয়ার্কস ফর এ কোম্পানি ইন এ নিউ ইয়র্ক। সে নিউ ইয়র্কের একটি কোম্পানিতে কাজ করে। কোথায় কাজ করে? নিউ ইয়র্ক। নিউ ইয়র্কের মধ্যে কাজ করে, নিউ ইয়র্কে, তো সেখানে ইন হবে। এবার আবদ্ধ স্থান, আমি কি বলেছি, একটা বড় জায়গা বা আবদ্ধ জায়গার মধ্যে বোঝালে, ইন্ডিয়া দেখো বড় জায়গা রয়েছে এবং নিউ ইয়র্কও বড় জায়গা রয়েছে, সেখানে আমরা ইন দিয়ে ব্যবহার করলাম। এইবার আবদ্ধ জায়গা বোঝাতে দেখো, দ্য ফাইলস আর ইন দ্য ক্যাবিনেট। ক্যাবিনেট একটা আবদ্ধ জায়গা, তার ভেতরে ফাইল আছে, সেই জন্য এখানে ইন হয়েছে। মনে রাখবে, বড় স্থানের ক্ষেত্রে বা আবদ্ধ জায়গার ভেতরে কিছু বোঝালে সেক্ষেত্রে অবশ্যই ইন হবে। একটা বড় স্থানের ভেতরে কেউ থাকছে, বড় জায়গার মধ্যে কেউ থাকছে, বা আবদ্ধ জায়গার ভেতরে কোনো কিছু রাখা আছে, সেক্ষেত্রে কিন্তু ইন হবে। এবার দেখো, সময়ের ক্ষেত্রে দীর্ঘ সময়, সময়ের ক্ষেত্রে বোঝাতেও অনেক সময় ইন ব্যবহার করে। দীর্ঘ সময়, দ্য মুঘল এম্পায়ার ফ্লারিশড ইন দ্য 16th century। তো ষোড়শ শতকে মুঘল সাম্রাজ্য সমৃদ্ধি হয়েছিল। কখন হয়েছিল? 16th centuryতে। সেক্ষেত্রেও কিন্তু ইন ব্যবহার করছে দীর্ঘ সময় বোঝাতে, সেক্ষেত্রেও মনে রাখবে। তাহলে চারটের মধ্যে দেখাচ্ছে যে বড় জায়গা ভারত, সেখানেও হচ্ছে শহর বা দেশ বোঝাতে, সেটা বড় জায়গা, সেখানেও ইন বোঝাচ্ছে। আবদ্ধ স্থান, কোনো একটা আবদ্ধ স্থান, তার ভেতরে কিছু রয়েছে, সেক্ষেত্রেও ইন ব্যবহার করা হচ্ছে। সময়ের ক্ষেত্রেও দীর্ঘ সময়ের কিছু বোঝাতে, সেক্ষেত্রেও ইন ব্যবহার করা হচ্ছে। আমি কিন্তু পরিস্থিতি অনুযায়ী আবার এক্সাম্পল এটারই বলবো, অন্য এক্সাম্পল আমি তৈরি করে রেখেছি। অ্যাট এর চরিত্র হচ্ছে নির্দিষ্ট বিন্দুতে থাকা। ঠিক কোথায়? ভারতে তো থাকো, ভারতের কোন রোডে থাকো, এরকম একটা ব্যাপার। কলকাতাতে থাকো, কলকাতাতে কোন জায়গায় থাকো। দেখো, নির্দিষ্ট স্থান বোঝাতে, নির্দিষ্ট বিন্দুতে থাকা। বিন্দুতে থাকা বলতে এখানে বোঝাচ্ছে কোনো স্থানের নির্দিষ্ট একটা রোডে হয়তো রয়েছো, জায়গায় রয়েছো, সেসব বলতে আর কি, ঠিকানা। দেখো, লেটস মিট অ্যাট কনট প্লেস ইন দিল্লি। চলো দিল্লির কনট প্লেসে দেখা করি। দিল্লি একটা বড় জায়গা, তার জন্য দেখো দিল্লির আগে ইন, দিল্লির মধ্যে রয়েছে। দিল্লির মধ্যে যদি হয় তাহলে অবশ্যই ইন হবে, বড় জায়গা। কিন্তু দিল্লির মধ্যে কোথায়, একটা নির্দিষ্ট জিনিস বলে দিয়েছে, নির্দিষ্ট স্থান বলেছে। শুধু দিল্লি না, বড় শহর, বড় দেশের ক্ষেত্রে আমি কি বলেছি, ইন বসবে। তাই দিল্লির আগে ইন বসেছে, কিন্তু দিল্লির কোথায়, দিল্লির একটা নির্দিষ্ট স্থান বুঝিয়ে দিয়েছে, কনট প্লেস। তা সেই জন্য এখানে কনট প্লেসের আগে অ্যাট বসানো হলো। এবার দেখো, ঠিকানা একটা দিচ্ছি, নির্দিষ্ট স্থান, এই ঠিকানা একই ব্যাপার। দেখো, হি লিভস অ্যাট 10 পার্ক স্ট্রিট, কলকাতা। এখানে কমা না দিয়ে ইন কলকাতাও আমরা লিখতে পারতাম, কমা দিয়েছে তাই ইন কলকাতা লিখিনি, কমা না দিয়ে ইন কলকাতা লিখতে পারতাম। কিন্তু দেখো, পার্ক স্ট্রিট হচ্ছে কলকাতার মধ্যে একটা জায়গা, ছোট্ট জায়গায় নির্দিষ্ট একটা জায়গা বলে দেওয়া হচ্ছে,
কলকাতার আগে ইন বসাতে পারো, কিন্তু কলকাতার মধ্যে কোথায় একটা নির্দিষ্ট স্থান, ঠিক কোথায়? কলকাতায় থাকি, আই লিভ ইন কলকাতা, তো কলকাতার কোথায় এরকম তো প্রশ্ন লোকে করতেই পারে। সেক্ষেত্রে যে জায়গাটা হবে সেটাই অ্যাট বসবে, ঠিক আছে। অনুষ্ঠান বা জায়গা, আই স হার অ্যাট দ্য বুক ফেয়ার। অনুষ্ঠান বা জায়গা বোঝাতে, ছোট্ট জায়গা, কোনো একটা নির্দিষ্ট জায়গা বোঝালে অবশ্যই অ্যাট বসবে। অ্যাট দ্য স্টেশন, অ্যাট দ্য বুক ফেয়ার, এরকম কোনো অনুষ্ঠান বোঝাতে সেখানেও কিন্তু অ্যাট বসানো হচ্ছে। আই স হার অ্যাট বুক ফেয়ার, বা অন্য কিছু কোনো ফেয়ার থাকলো সেখানেও অ্যাট হবে। সময়ের ক্ষেত্রে নির্দিষ্ট সময় উল্লেখ করলে সেক্ষেত্রেও কিন্তু আছে, দ্য ফ্লাইট ফ্রম দুবাই উইল ল্যান্ড অ্যাট 11:30 PM, তাহলে নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, সেক্ষেত্রেও অ্যাট বোঝানো হচ্ছে। এবার কন্ডিশনটা ভালো করে দেখো। পরিস্থিতি, দুজন বন্ধুর মধ্যে ধরো কথা হচ্ছে, কনভারসেশন হচ্ছে। ধরো এখানে একজন বলল তুমি কোথায় থাকো, হ্যাঁ অরুণ বলছে হোয়ার ডু ইউ লিভ নাও, তুমি এখন কোথায় থাকো। তার উত্তরে ধরো বরুণ বলল আই, ঠিক আছে, আমি কলকাতায় থাকি, তাহলে কি হবে? আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় থাকি, ঠিক আছে। এই ইন কলকাতা কোথায় থাকছে, এটা কোথায় প্রশ্ন করো, ইন কলকাতা, ঠিক আছে। আই লিভ ইন কলকাতা, কলকাতা বড় জায়গা, তাই বড় জায়গার আগে ইন বসলো। দেখো ব্যাখ্যা এখানে দিয়ে দিচ্ছি, এখানে কলকাতা একটি বড় শহর যার একটি সীমানা আছে, তাই ইন ব্যবহৃত হলো, ঠিক আছে। এবার অরুণ বলছে কলকাতার ঠিক কোন জায়গায় থাকো। এবার দেখো প্রশ্নটা, কলকাতা তো বড় জায়গা, বড় জায়গার ভেতরে আরেকটু কিছু বলছে, সেক্ষেত্রে কি বললো বরুণ, কি উত্তর দিচ্ছে? অ্যাট 10 পার্ক স্ট্রিট। তার মানে কি হলো, সে বড় একটা জায়গা যখন বলল তখন ইন বসালো, যেই কলকাতার ভেতরে আরেকটা জায়গার কথা উল্লেখ করছে, অর্থাৎ রোডের কথা, কোন জায়গায় এক্স্যাক্ট কোন লোকেশনে থাকে, সেক্ষেত্রে দেখো সে অ্যাট বলছে। বরুণের উত্তর কি? অ্যাট। এখানে 10 পার্ক স্ট্রিট একটি নির্দিষ্ট ঠিকানা বা বিন্দু, তাই অ্যাট ব্যবহৃত হলো। এবার দেখো সহজ কথায় বড় জায়গার ভেতরে বোঝাতে ইন, নির্দিষ্ট বিন্দু ঠিক সেইখানে বোঝাতে অ্যাট ব্যবহার করা হলো। তাহলে প্রথম গ্রুপের আমাদের প্রিপোজিশনটা শেখা হলো অ্যাট এবং ইনের ব্যবহার। তারপরে আমরা নেক্সট আসছি, এবার আসি উপরে, অর্থাৎ অন, ওভার, অ্যাভাব। এটাকে আমি গ্রুপ 2তে রেখেছি, তাহলে গ্রুপ 2 আলোচনা করা যাক। অন, অনের চরিত্র কি? স্পর্শকারী, উপরেই বোঝাবে কিন্তু কোনো কিছু স্পর্শ থাকবে, অর্থাৎ স্পর্শকারী। অনকে বলবে স্পর্শকারী। তাহলে সহজ প্রশ্ন, কিসের ওপরে লেগে আছে? ধরো কোনো কিছুর সাথে তুমি কোনো কিছুর ওপরে কিছু রাখলে, ধরো একটা মোবাইল, ধরো এই মোবাইলটা আমি রাখলাম টেবিলের মধ্যে, তাহলে কার সাথে লেগে আছে? টেবিলের সাথে লেগে আছে, তাহলে টেবিলের ওপরে রয়েছে কিন্তু টেবিলের সাথে স্পর্শ করে রয়েছে, এটা মনে রাখবে। অন হচ্ছে স্পর্শ করে থাকবে, ওপরেই থাকবে। এখানে অন, ওভার, অ্যাভাব প্রত্যেকটারই মানে হচ্ছে উপরে, কিন্তু স্পর্শ করে যে থাকবে সে হচ্ছে অন। তাহলে দেখো উদাহরণ, দ্য নিউজ পেপার ইজ লাইং অন দ্য কফি টেবিল, কফি টেবিলের ওপরে নিউজ পেপারটা রয়েছে, ঠিক আছে। এবার নিউজ পেপার যদি কফি টেবিলের ওপরে থাকে তার মানে তার সাথে টাচ করে রয়েছে, এরকম যদি ওপরে বোঝায় তাহলে অ্যাবভ হবে না, অন হবে, মানে স্পর্শ করে থাকলে অবশ্যই অন হবে। নেক্সট ওভার, এর চরিত্র কেমন? অতিক্রমকারী বা আচ্ছাদনকারী, মানে হচ্ছে কোনো কিছুর ওপরে আচ্ছাদন, এরকম ধরো তিরপল রয়েছে বা ব্রিজ রয়েছে, এরকম ব্রিজ রয়েছে, বা অতিক্রম করে এই উড়ে উড়ে যাচ্ছে, এরকমও কোনো ব্যাপার যদি হয় তাহলে কিন্তু ওভার হবে, অবশ্যই ওভার ব্যাপারটা হবে। যেমন ধরো এখানে কিসের ওপর দিয়ে যাচ্ছে, না ছুঁয়ে, কিন্তু যার ওপর দিয়ে যাচ্ছে তাকে ছুঁচ্ছে না, ওপর দিয়ে চলে যাচ্ছে, ছুঁয়ে দেখছে না, টাচ করছে না, কিন্তু তার ওপর দিয়ে যাচ্ছে, অথবা তার ওপরে আচ্ছাদন হয়ে রয়েছে, যার ওপরে রয়েছে তার ওপরে ঢাকা দিয়ে রয়েছে, তাকে কিন্তু টাচ করছে না। দেখো উদাহরণ, এ ফ্লক অফ প্যারটস ফ্লিউ ওভার দ্য লেক, এক ঝাঁক তোতা পাখি হ্রদের ওপর দিয়ে উড়ে গেল। দেখো হ্রদকে তো টাচ করছে না, হ্রদের ওপর দিয়ে যাচ্ছে তো হ্রদকে কেউ টাচ করছে না, কিন্তু ওপরে বোঝাচ্ছে, তার মানে এক্ষেত্রে ওভার, টাচও করছে না, ওভার ওপর দিয়ে উড়ে যাচ্ছে অথবা আচ্ছাদন করে রয়েছে। এবার দেখো অ্যাভাব, চরিত্র উঁচু স্তরের,
উঁচু স্তরে, কিসের চেয়ে উঁচুতে, কোনো কিছুর চেয়ে উঁচুতে, এরকম স্তর, উঁচু স্তরের কিছু বোঝাতে। যেমন একটা এক্সাম্পল না দিলে এটা বুঝতে পারবে না। দ্য ক্লাইম্বার্স রিচড এ পয়েন্ট 500 মিটার্স অ্যাবভ সি লেভেল। তার মানে যারা ক্লাইম্বার্স রয়েছে, আরোহণকারীরা রয়েছে, সি লেভেলের থেকে 500 মিটার ওপরে গেছে। ঠিক আছে, 500 মিটার ওপরে, তার মানে কোনো কিছুর চেয়ে সে একটা লেভেল রয়েছে, স্তর রয়েছে, তার চেয়ে উঁচু স্তরে কেউ গেছে, এমন ক্ষেত্রে অ্যাবভ বোঝানো হয়। তো একটা কন্ডিশন অনুযায়ী আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, আপনার পাড়ার ঘরটি কল্পনা করুন, ধরো আপনার পড়ার ঘরটি কল্পনা করুন, বা তোমার আর কি, তোমাদের যে পড়ার ঘর আছে বা কিছু রয়েছে, সেই ঘরটাকে কল্পনা করো। দেখো, টেবিলের ওপরে আপনার বইটি রাখা আছে, টেবিলের ওপরে বই রাখা আছে। এখানে টেবিলের ওপরে বই রাখলে বই তো আর মানে টেবিলের ওপরে ঝুলে থাকবে না, টাচ করেই থাকবে। তাহলে টেবিলের ওপরে থাকা মানে এই যে অন। ব্যাখ্যা, বইটি টেবিলের পৃষ্ঠকে স্পর্শ করে আছে। ইয়োর বুক ইজ কেপ্ট অন দ্য টেবিল। তাহলে বইটা টেবিলের সাথে স্পর্শ করা রয়েছে, তাই অন। এরপরে দেখো, টেবিলের ঠিক ওভার, এবার ওভার, টেবিলের ঠিক ওপরে একটি ফ্যান ঘুরছে। এবার ধরো, মনে করো তোমাদের ঘরের পড়ার ঘরের একটা টেবিল রয়েছে, ওপরে একটা ফ্যান ঘুরছে। ঠিক আছে, ওপরে একটা ফ্যান ঘুরছে, তাহলে কি হবে? ওভার, একটি ফ্যান ঘুরছে, এ ফ্যান রোটেটিং ওভার দ্য টেবিল। তো ব্যাখ্যা, ফ্যানটি টেবিলকে স্পর্শ করছে না, অথচ তার ওপরের অংশ জুড়ে আছে, তাই এখানে ওভার ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এবার ফ্যানেরও উঁচুতে যদি কিছু থাকে, একেবারে কি বলতো উচ্চ স্তরের, উচ্চ স্তর বোঝাতে আমি আগে কি বলেছি? অ্যাভাব ব্যবহার করবে, আরও উঁচুতে। তাহলে দেওয়ালে তাকে আপনার ট্রফি রাখা আছে, দেওয়ালের তাকে আপনার ট্রফি রাখা আছে। ঠিক আছে, ব্যাখ্যা, ট্রফিটি দেখো এখানে কি হবে? ইয়োর ট্রফি ইজ কেপ্ট অন এ সেলফ অ্যাবাভ দ্য ফ্যান। ট্রফিটি ফ্যানের চেয়েও উঁচু স্তরে আছে, তাই এখানে অ্যাভাব ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এই সামান্য একটা জিনিস তোমরা বোঝার চেষ্টা করবে সহজে। এবার সহজ কথায় দেখো, অন স্পর্শ করে থাকা বা টাচ করে থাকা বা লেগে থাকা, ওভার সরাসরি ওপরে কিন্তু না ছুঁয়ে, সরাসরি ওপরে কিন্তু না ছুঁয়ে। ঠিক আছে, ওপরে আছে কিন্তু না ছুঁয়ে, সরাসরি ওপরে। ধরো ফ্যান ঘুরছে, সরাসরি ওপরে রয়েছে, কিন্তু কার ওপরে ঘুরছে? ধরো কোনো টেবিলের ওপরে ফ্যান ঘুরছে। ঠিক আছে, টেবিলের ওপরে বলা হচ্ছে যে টেবিলের ওপরে ফ্যান ঘুরছে, কিন্তু টেবিলকে তো স্পর্শ করছে না সেটা, তাই এখানে ওভার হচ্ছে, সরাসরি ওপরে থাকবে কিন্তু টাচ করছে না। অ্যাভাব, যে কোনো উঁচু স্তরে, যে কোনো উঁচু স্তরে। এবার উঁচু স্তর বোঝাতেই, সবচেয়ে উঁচু স্তর বোঝাতেই আমরা কি বোঝাবো? অ্যাভাব। ঠিক আছে, উঁচু স্তর বোঝাতে। এখানে দেখো না, ইয়োর ট্রফি ইজ কেপ্ট অন এ সেলফ অ্যাভাব দ্য ফ্যান, ফ্যানেরও ওপরে বোঝাচ্ছে, সেই জন্য উঁচু স্তর বোঝাতে অ্যাভাব বোঝানো হলো। ওভার কি সরাসরি ওপরে রয়েছে কিন্তু টাচ করছে না, সেক্ষেত্রে পাখি উড়ে যাচ্ছে, টাচ করছে না, হ্যাঁ, সেক্ষেত্রেও ওভার বসবে। অন লেগে থাকা, কোনো কিছুর সাথে লেগে থাকা, তার ওপরে বোঝাচ্ছে, টেবিলের ওপরে টাচ করে রয়েছে বই, তাই জন্য অন বোঝাচ্ছে। আবার একটা জিনিস, লাইনটা এই জায়গাটা, লাইনটা ভালো করে দেখো যে অন, ওভার, অ্যাবভ তিনটেই কিন্তু ওপরে বোঝাচ্ছে, কিন্তু দেখো পরিস্থিতির অনুযায়ী দেখো, ইয়োর বুক ইজ কেপ্ট অন দ্য টেবিল স্পর্শ বোঝাচ্ছে, তাই। নেক্সট হচ্ছে দেখো, ওভার, টেবিলের ঠিক ওপরে দিয়ে একটি ফ্যান ঘুরছে, ফ্যানটা কিন্তু ঘুরছে কিন্তু টেবিলের ওপরে আছে, টেবিলকে টাচ করে নেই, তাই ওভার রয়েছে। এভাবে প্রত্যেকটা পড়বে। এবার দেখো অ্যাভাব, ফ্যানেরও ওপরে, আরও উঁচুতে, দেয়ালের তাকে একটা ট্রফি আছে, মানে ফ্যানেরও ওপরে যদি হয় তাহলে সবচেয়ে উঁচুতে কোনটা রয়েছে? অ্যাভাব। এখানে ওপরে বলতে, এই ওপরে বলতে এখানে অ্যাভাব ইউজ করবে তোমরা। ঠিক আছে, নেক্সট আমরা গ্রুপ 3-তে নিচে অর্থাৎ আন্ডার এবং বিলো এর ব্যবহার শিখব। এটাও কিন্তু ব্যাপার, কোথায় আন্ডার বোঝাবো, কোথায় বিলো। নিচে মানে তো দুটোই রয়েছে, আন্ডার এবং বিলো, তাহলে আমরা এই দুটো কখন ব্যবহার করব সেইটা তোমাদের কাছে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা করা যাক। এবার দেখো, আন্ডার এখানেও নিচে বোঝাচ্ছে, কিন্তু সরাসরি যদি নিচে বোঝায় তবেই আন্ডার ইউজ করবে। ঠিক কিসের নিচে, এক্স্যাক্ট কিসের নিচে রয়েছে সেইটা বোঝাতে কিন্তু আন্ডার ইউজ করা।
তাহলে উদাহরণ দিচ্ছি, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য কার। তাহলে ঠিক কার অর্থাৎ গাড়ির নিচেই ক্যাট রয়েছে। সরাসরি নিচে যদি থাকে তাকে সেক্ষেত্রে আন্ডার ইউজ করবে। তাহলে গাড়ির নিচে যদি ক্যাটটা থাকে, এক্স্যাক্ট গাড়ির নিচে রয়েছে, সেক্ষেত্রে আন্ডার। এবার বিলো, এটাও কিন্তু নিচেই বোঝাচ্ছে, কিন্তু নিম্ন স্তরের বোঝাতে। কিসের নিচে? নিচু স্তরে। কিসের নিচে? নিচু স্তরে, ঠিক আছে। ইন উইন্টার দ্য টেম্পারেচার ইন সিমলা অফেন ড্রপস বিলো ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, নিচু স্তরে চলে গেছে। ফ্রিজিং যে পয়েন্ট, একটা এক্স্যাক্ট যে ফ্রিজিং পয়েন্ট আছে, সেই ফ্রিজিং পয়েন্টের নিচে চলে গেছে তাপমাত্রা, সেক্ষেত্রে বিলো, আন্ডার হবে না। নিম্ন স্তর, স্তর বোঝালে স্তরের নিম্ন নিচু কিছু বোঝায়, সেক্ষেত্রে কিন্তু বিলো হবে, নিম্ন স্তরে, নিচু স্তরে। কিসের চেয়ে নিচু স্তর? ফ্রিজিং পয়েন্টের থেকে নিচু স্তর। তাহলে কন্ডিশনটা ভালো করে দেখো। এবার কন্ডিশন দিয়ে বোঝাচ্ছি। ধরো পরিস্থিতি, ধরো একটা নদী তুমি একটা কল্পনা করো, একটা নদী রয়েছে, তার উপরে একটা ব্রিজ কল্পনা করো। ধরো একটা জিনিসটা বলছি তোমাকে, ব্রিজটির নিচ দিয়ে একটা নৌকা যাচ্ছে। তুমি একটা নদী কল্পনা করো যার নিচ থেকে একটা নৌকা যাচ্ছে। তো কোশ্চেন লাইনটা হচ্ছে, ব্রিজটির নিচে দিয়ে একটি নৌকা যাচ্ছে। তাহলে এ বোট ইজ পাসিং আন্ডার দ্য ব্রিজ। তাহলে এখানে কি হবে? পাসিং আন্ডার দ্য, এক্স্যাক্ট ব্রিজের নিচ দিয়ে সেই নৌকাটা যাচ্ছে। তাহলে নৌকাটি সরাসরি ব্রিজের গঠনের নিচে আছে, তাই এটা আন্ডার ইউজ করা হলো। নেক্সট দেখো, শীতকালে এই নদীর জলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়। ধরো এবার দেখো, নিচে স্তর বোঝাচ্ছে, স্তর একটা লেভেল বোঝাচ্ছে, সেই লেভেলের নিচে চলে যাচ্ছে, একটা নির্দিষ্ট লেভেল আছে, সেই নিচে চলে যাচ্ছে। সেইটা যদি নিচে হয় তাহলে সেখানে কিন্তু বিলো ইউজ করব। এখানে দেখো হিমাঙ্কের নিচে, হিমাঙ্ক তো একটা নির্দিষ্ট পয়েন্ট তো রয়েছে, নির্দিষ্ট তাপমাত্রা তো রয়েছে, তার ঠিক নিচে চলে যাচ্ছে, অর্থাৎ একটা হিমাঙ্ক একটা স্তর তার নিচে চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বিলো ইউজ করা হবে। শীতকালে এই নদীর জলের তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়। ইন উইন্টার দ্য ওয়াটার টেম্পারেচার অফ দিস রিভার ড্রপস বিলো ফ্রিজিং পয়েন্ট। নেক্সট আমরা চলে আসছি ব্যাখ্যায়। দেখো এখানে তাপমাত্রা একটি স্কেল বা স্তরের নিচে নেমে গেছে, তাই বিলো ব্যবহার করা হলো। সহজ কথায়, সরাসরি কোনো কিছুর নিচে বোঝাতে আন্ডার, এবং কোনো স্তর বা লেভেলের নিচে বোঝাতে বিলো আমরা ব্যবহার করব। তাহলে এটাও শেষ হয়ে গেল। এবার আসি সময় ও উৎসের তিন সেনানি। কোনটা? না ফ্রম, ফর, সিন্স। এক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি যে যখন আমি টেন্সের ক্লাস নেব তোমাদের, তখন এখানে কিন্তু এটা আবার আলোচনা করব, কারণ টেন্সের সাথে এটা একটুখানি জড়িত রয়েছে। আপাতত যতটুকু বোঝানোর তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। টেন্সের ক্লাস যখন করাবো অবশ্যই যেন ফলো করো ক্লাসটা। তো সময় বোঝাতে দেখো, ফ্রম চরিত্র কি? উৎস বা শুরুর বিন্দু। ঠিক আছে, কোথা থেকে, কখন থেকে, মানে শুরু হচ্ছে, উৎস কোথা থেকে, শুরু বিন্দু। ধরো মূল ধারণা, কোনো কিছুর শুরুর স্থান বা সময় নির্দেশ করে। যেমন সি রিসিভড এ স্কলারশিপ ফ্রম অক্সফোর্ড। তো স্থান বলা হচ্ছে এখানে, কোথা থেকে, কখন থেকে, কখন সময় বোঝাচ্ছে, কোথা থেকে স্থান বোঝাচ্ছে। এখানে নির্দিষ্ট শুরুর বিন্দু কোথা থেকে, এক্স্যাক্ট বিন্দু, সেখান থেকে কিন্তু বোঝালে ফ্রম হবে। সি রিসিভড এ স্কলারশিপ ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি। দেখো আরেকটা আছে, দ্য নিউ ক্লাস উইল স্টার্ট ফ্রম নেক্সট মানডে। মন্ডে থেকে একটা পয়েন্ট, নির্দিষ্ট পয়েন্ট বলে দিচ্ছে, বিন্দু বলেছে সময়ের, সেখান থেকে ক্লাস চালু হচ্ছে। ফর কি হচ্ছে? চরিত্রের সময়ের পরিমাণ। ঠিক আছে, সময়ের পরে কতক্ষণ ধরে, এই ধরে বাংলায় যখন কখন থেকে, থেকে বোঝালে কিন্তু ফ্রম বা সিন্স হতে পারে, কিন্তু কখন ধরে, কতক্ষণ ধরে, এক্স্যাক্ট কটা থেকে না, কতক্ষণ ধরে চলছে। ঠিক আছে, সময়ের পরিমাণের ওপর নির্ভর করে, পরিমাণ, সেক্ষেত্রে কিন্তু ফর ইউজ হয়। মূল ধারণা, কোনো কাজের মোট সময়কাল বা ব্যাপ্তি বোঝায়। ঠিক আছে, এটি সব টেন্সের সাথে ব্যবহৃত হতে পারে, তবে সময়কাল বোঝাতে পারফেক্ট টেন্সের সাথে ব্যবহার খুব সাধারণ।
তো পরে আসি টেন্সের, এটা নিয়ে টেন্সের আলোচনা আমি পরে করব। দেখো, দে প্লেড ফুটবল ফর 90 মিনিটস। কত কোয়ান্টিটি বলছে, এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম বলছে না, কটা থেকে, এই যে 6টা থেকে কি 7টা থেকে সেটা বলছে না, তারা খেলছে 90 মিনিট ধরে। থেকে না, বাংলায় যদি করি তাহলে থেকে আসে একটা, ধরে আসে, তাহলে 90 মিনিট ধরে খেলা হচ্ছে, কোয়ান্টিটি বোঝাচ্ছে, পরিমাণ বোঝাচ্ছে, সেক্ষেত্রে ফর হবে। আই হ্যাভ নোন হিম ফর এ লং টাইম, কিন্তু এক্স্যাক্ট কোন সাল থেকে, কোন মাস থেকে, কোন সপ্তাহ ধরে তাকে চেনো সেটা বলছে না, কিন্তু এখানে বলেছে লং টাইম, একটা পরিমাণ বোঝাচ্ছে, সেক্ষেত্রে ফর। এরপরে আসি সিন্স, অতীতের নির্দিষ্ট শুরু, ঠিক আছে, অতীতের ঠিক কখন থেকে, এখনও চলছে, মানে পয়েন্ট অফ টাইম, এটা পয়েন্ট অফ টাইম, ফ্রম পয়েন্ট অফ টাইম দিয়েছে, ধরে, অর্থাৎ ফর হচ্ছে ধরে, কোয়ান্টিটি, ঠিক আছে। মূল ধারণা, অতীতের একটি নির্দিষ্ট সময় থেকে শুরু হয়, এখনও কাজটি চলছে বোঝায়। সাধারণত শুধুমাত্র পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে এই সিন্সটা ব্যবহার করা হয়। এক্ষেত্রে কিন্তু টেন্স যখন বোঝাবো এটাও আবার তোমাদের আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। উদাহরণ দিচ্ছি, ইন্ডিয়া হ্যাজ বিন অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি সিন্স 1947। কত দিন ধরে না, এক্স্যাক্ট টাইম বলে দিল, 1947 এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়েছে, ঠিক আছে। হি হ্যাড বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট সিন্স জানুয়ারি থেকে সেই প্রজেক্টটা করছে, জানুয়ারি থেকে, এক্স্যাক্ট বলে দিল, জানুয়ারি থেকে। তোমরা ক্যালকুলেট করে নিতে পারবে এখান থেকে, আচ্ছা জানুয়ারি থেকে, তো এত থেকে মার্চ মাস করে করেছে 3 মাস এইখানে, কিন্তু যদি বলতো 3 মাস ধরে, তখন কিন্তু আর এখানে সিন্স হতো না, ফর হয়ে যেত, ঠিক আছে বন্ধুরা। তাহলে পরিস্থিতি, একজন ব্যক্তি তার চাকরির অভিজ্ঞতা বলছেন, ধরো কোনো একজন ব্যক্তি তার চাকরির অভিজ্ঞতার কথা বলছেন, হ্যাঁ, এইটা দিয়ে আমি একবার বোঝাচ্ছি। আমি এই কোম্পানিতে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 2020, 2020 থেকে কাজ করছি, 2020 থেকে কাজ করছে, তাহলে এক্স্যাক্ট টাইম বলে দিচ্ছে, তো সেখানে কাজটা এখনো চলছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পয়েন্ট অফ টাইম হবে সিন্স। অতীতের একটি নির্দিষ্ট সময় থেকে কাজ শুরু হয়েছে, এখনও চলছে, মানে কাজ শুরু হয়েছে এখনও চলছে, তাই পারফেক্ট টেন্সে হয়েছে, এবং এটা সিন্স হবে, পয়েন্ট অফ টাইম। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু হলে সিন্স কিন্তু হবে, ঠিক আছে, আদার দেন ফ্রম। নেক্সট দেখো, বলছি আমি পরেরটা, তার মানে আমি এখানে এত বছর ধরে কাজ করছি, 4 বছর ধরে কাজ করছি, তার মানে আমি এখানে 4 বছর ধরে, তাহলে ধরে একটা কোয়ান্টিটি, 4 বছর ধরে, পয়েন্ট অফ বলছে না, কত সাল থেকে না, 4 বছর, অর্থাৎ একটা কোয়ান্টিটি বলে দিচ্ছে, পরিমাণ বলে দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ফর হবে। সে যে কোনো টেন্সে হোক, ধরে বোঝালে কিন্তু তোমার এটা হবে ফর। আর যদি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হয়, পারফেক্ট কন্টিনিউয়াস, এসব ক্ষেত্রে হয় সিন্স, আদার দ্যান পারফেক্ট টেন্স ফ্রম। তাহলে কি বললাম, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস হলে সিন্স, আদার দ্যান পারফেক্ট হলে ফ্রম, আর শুধু যে কোনো ফর্মেই হবে, কিন্তু ধরে বোঝাতে, কোয়ান্টিটি, টাইমের কোয়ান্টিটি বোঝাতে ফর ব্যবহার করা হবে। যেমন ব্যাখ্যা দিচ্ছি, মোট সময়কাল বা ব্যাপ্তি বোঝানো হচ্ছে, তাই ফর ইউজ করা হচ্ছে। পরেরটা দেখো, আমার নতুন প্রজেক্ট, হ্যাঁ, সোমবার থেকে শুরু হবে, এটা দেখো, এটা পারফেক্ট টেন্সের কোনো ব্যাপার নেই। মাই নিউ প্রজেক্ট উইল স্টার্ট ফ্রম নেক্সট মানডে, এটাও কিন্তু পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, কিন্তু পারফেক্ট টেন্সে না। পারফেক্ট টেন্সে হলে হয়ে যেত সিন্স, কিন্তু যেহেতু এটা পারফেক্ট টেন্সে না, আদার দেন পারফেক্ট টেন্সে আমি বলেছি ফ্রম বসবে, তাই এখানে ফ্রম বসানো হলো। ভবিষ্যতের একটি শুরুর বিন্দু, পয়েন্ট অফ টাইম বোঝানো হচ্ছে, তাও সিন্স বোঝানো হচ্ছে না, কারণ আদার দেন পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস ছাড়া অন্য টেন্সের হলে এবং বিন্দু বোঝালে, পয়েন্ট অফ টাইম বোঝালে অবশ্যই আমরা ফর্ম ইউজ করব। এবার আসি গ্রুপ 5, সম্পর্কের নানা রূপ, জোড়ায় জোড়ায়। তো বিটুইন, অ্যামং, এইটা গ্রুপ 5-এর মধ্যে রেখেছি। বিটুইন হচ্ছে দুইয়ের মধ্যে, অ্যামং হচ্ছে অনেকের মধ্যে, দুটোই মধ্যে বোঝাচ্ছে। তো বিটুইনের চরিত্র হলো দুইয়ের সঙ্গী,
তো মূল ধারণা হচ্ছে দুটি নির্দিষ্ট ব্যক্তি, দুটি নির্দিষ্ট বস্তু, দুটি নির্দিষ্ট গোষ্ঠীর মাঝখানে কিছু থাকা বা ভাগ হওয়া, মানে মাঝখানে কিছু থাকা বোঝাতেও হবে, ভাগ হওয়া বোঝাতেও হবে। ইউ হ্যাভ টু চুজ বিটুইন স্টাডিং মেডিসিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানে তুমি আর কি ডাক্তারি বিদ্যা এবং ইঞ্জিনিয়ারিং এই দুটোর মধ্যে বেছে নিতে হবে, মানে দুটো জিনিস, স্টাডিং মেডিসিন একটা, ইঞ্জিনিয়ারিং একটা, এই দুটো বোঝাচ্ছে, তার মধ্যেকার দুটো জিনিসের মধ্যে কিছু বেছে নিতে বলছে, তাই বিটুইন ইউজ করলাম। দ্য বর্ডার রানস বিটুইন ফ্রান্স অ্যান্ড স্পেন, মানে বর্ডারটা কোথায় আছে, স্পেন এবং ফ্রান্সের মধ্যে রয়েছে, তো দুটো দেশের মধ্যে বোঝাচ্ছে, তাই অবশ্যই বিটুইন। এমনকার ভিড়ের অংশ, বিটুইন হচ্ছে দুইয়ের সঙ্গী, এমন হচ্ছে ভিড়ের অংশ অর্থাৎ একাধিক। মূল ধারণা দুইয়ের বেশি, দুইয়ের অধিক বা অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিছু থাকা বোঝানো বা ভাগ হওয়া বোঝানো। হি ইজ কোয়াইট পপুলার অ্যামং দ্য ক্লাসমেট, সেই ক্লাসমেটদের মধ্যে বেশ জনপ্রিয়। তো ক্লাসমেটদের মধ্যে একজনও বোঝাচ্ছে না, দুজন না, একাধিক বোঝাচ্ছে, তার মধ্যে অ্যামং, তার মধ্যে বোঝাচ্ছে, তাহলে অ্যামং হবে। দ্য অ্যানশিয়েন্ট রুইন্স ওয়ার হিডেন অ্যামং দ্য ট্রিজ অফ দ্য অ্যামাজন রেইন ফরেস্ট, এখানেও দেখো একাধিক ট্রিজের কথা বলা হচ্ছে, তাই অ্যামং ইউজ করা হচ্ছে। ডিভাইড দিস সুইটস অ্যামং অল দ্য চিলড্রেন ইন দ্য রুম, চিলড্রেনদের মধ্যে, একাধিক চিলড্রেনদের মধ্যে সুইটস ডিস্ট্রিবিউট করতে বলছে, দুজনের মধ্যে না, তাই জন্য এখানে অ্যামং ব্যবহার করা হলো। আরেকটা দেখো এখানে টু এবং ইনটু, এইটাও এই গ্রুপের মধ্যে আমি রেখেছি। টু হচ্ছে গন্তব্যের দিকে, ইনটু হচ্ছে গতি নিয়ে প্রবেশ। টু মূল ধারণা শুধুমাত্র গন্তব্য বা দিক নির্দেশ করে, টুতে কিন্তু তার গতি স্পিড কিছুই বোঝাচ্ছে না, টু শুধু তার গন্তব্য বা দিক নির্দেশ করে। এভরি ইয়ার থাউজেন্ডস অফ টুরিস্ট গো টু গোয়া, তাহলে কোথায় যাওয়া, নির্দিষ্ট গন্তব্য বোঝাচ্ছে, তাই টু বোঝানো হলো। আই নিড টু টক টু দ্য ম্যানেজার, নির্দিষ্ট লোকের কথা বলা হচ্ছে, টু গন্তব্য। দ্য লেটার ওয়াজ সেন্ট টু দ্য লন্ডন অফিস, লন্ডন অফিস নির্দিষ্ট গন্তব্য বোঝাচ্ছে, তাই টু বোঝানো হলো। ইনটু কখন, দেখো রূপান্তরকারী বা প্রবেশকারী, বাইরে থেকে গতি সহকারে ভেতরে প্রবেশ করা অথবা এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়ার, সেখানে ইনটু ব্যবহার করব। যেমন দেখো প্রবেশ বোঝাতে ইনটু কখন ব্যবহার করব, ডোন্ট গো ইনটু দ্যাট ডার্ক কেভ, মানে সেখানে প্রবেশ করছে, প্রবেশ করা বোঝাচ্ছে, বারণ করছে, সেই ইনটু। রূপান্তর, ওয়াটার টার্নস ইনটু আইস হোয়েন ইট ফ্রিজেস, মানে জল যখন ঠান্ডা হচ্ছে কি হয়, বরফে পরিণত হচ্ছে, এই পরিণত রূপান্তর হওয়া, সেখানেও ইনটু ব্যবহার হচ্ছে। অবস্থার পরিবর্তন বোঝাতে ইনটু হয়। দ্য ডিসকাশন টার্নড ইনটু এ হিটেড ডিবেট, একটা গরম উত্তেজনা তৈরি হয়েছে, মানে ঝগড়ার সম্ভাবনা, এরকম যদি হয়, অবস্থার পরিবর্তন হয়, সেক্ষেত্রেও ইনটু আমরা ব্যবহার করব। এবার দেখো কখন বাই ব্যবহার করব, কখন উইথ ব্যবহার করব। বাই হচ্ছে কর্তা বা মাধ্যম, উইথ হচ্ছে যন্ত্র বা সঙ্গী, খুব আসে পরীক্ষায়, এটা নিচু ক্লাসের পরীক্ষাগুলোতে 5 থেকে তো আসেই। তো চরিত্র বা চালক স্রষ্টা, বাই হচ্ছে চালক স্রষ্টা, বাইয়ের চরিত্র কি, চালক, মানে এই চালনা করবে, এই কর্তা। মূল ধারণা কোনো কাজ কার বা কিসের দ্বারা করা হয়েছে, সেই মূল চালক বা মাধ্যমকে নির্দেশ করে, মূল চালককে, কর্তা। দ্য মোনালিসা ওয়াজ পেইন্টেড বাই লিওনার্দো দা ভিঞ্চি, তাহলে বাই কার দ্বারা হয়েছে, লিওনার্দো দা ভিঞ্চির দ্বারা হয়েছে, এটা কে এঁকেছে, ডাইরেক্ট কর্তাকে এখানে লিওনার্দো দা ভিঞ্চি, তাই তার দ্বারা হয়েছে, তখন বাই হবে। যানবাহনের ক্ষেত্রে ইন মুম্বাই মেনি পিপল কমিউট বাই লোকাল ট্রেন, কার মাধ্যমে, এখানে মেন কে, কর্তা কে, লোকাল ট্রেন, তো বাই। পাশের অবস্থান, দ্য ক্যাফে ইজ রাইট বাই দ্য রিভার, তাহলে ঠিক আছে, পাশের অবস্থান বোঝাচ্ছে, পাশের অবস্থান বোঝালেও সেই বাই বোঝানো হয়, ঠিক আছে। উইথ সহকারী বা হাতিয়ার, কাজটি কোন যন্ত্রের সাহায্যে করা হয়েছে, ধরো আমি একজনকে, ধরো কোনো একজন গুন্ডা একজনকে
ঘুষি মেরে মেরে দিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু বাই, সে কোনো অস্ত্র ইউজ করছে না। এবার যদি সে ছুরির মাধ্যমে আহত করলো, তাহলে ছুরি যদি হয়, ছুরিকে বোঝাতে গিয়ে উইথ আমরা ব্যবহার করব। দেখো যন্ত্র হাতিয়ারের ক্ষেত্রে দ্য শেফ চপড দ্য ভেজিটেবলস উইথ এ শার্প নাইফ। কে কাটছে বোঝালে অবশ্যই বাই শেফ হতো, কিন্তু এখানে দেখো ভেজিটেবল কাটছে কার মাধ্যমে? এ শার্প নাইফের মাধ্যমে, মানে কোনো একটা অবলম্বন ইউজ করছো, সেক্ষেত্রে অবশ্যই উইথ। সঙ্গী বোঝাতে উইথ বোঝাবে। হি ওয়েন্ট টু দ্য কনসার্ট উইথ হিজ বেস্ট ফ্রেন্ড, এটা তো সবাই বোঝো, বন্ধুর সাথে বোঝাচ্ছে। বৈশিষ্ট্য বোঝাতে আই এম লুকিং ফর এ ম্যান উইথ এ লং বিয়ার্ড, এখানে দেখো বৈশিষ্ট্য বোঝাচ্ছে মানুষের কেমন ধরনের লুক খুঁজছে, সেখানে উইথ বোঝানো হয়েছে। অফ এবং অ্যাবাউট, অফ হচ্ছে সম্পর্ক বা মালিকানা বোঝাতে, অ্যাবাউট হচ্ছে বিষয়বস্তু বা প্রসঙ্গ বোঝাতে। অফের চরিত্র কি? মালিক বা সম্বন্ধ নির্ধারক। মূল ধারণা এর বা র এর ব্যবহার করে সম্পর্ক, মালিকানা বা অংশ, উৎসব বোঝায়। হ্যাঁ, ধরো এটা কার পেন? রাজার পেন। এটা কার জামা? রামের জামা। এই এর বা র বোঝাতে, ঠিক আছে, বোঝানো হয়। যেমন উদাহরণ, মালিকানা বোঝাতে দ্য হিস্ট্রি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইজ ভেরি কমপ্লেক্স, ঠিক আছে, ব্রিটিশ এম্পায়ারের হিস্ট্রি খুব কমপ্লেক্স। কার? এর বোঝাচ্ছে ব্রিটিশ এম্পায়ারের। অংশ বোঝাতে হি ইজ এ সিটিজেন অফ ইউনাইটেড স্টেট, কোথাকার? ইউনাইটেড স্টেট এর বোঝাচ্ছে, তখন অফ ব্যবহার করছে। উৎস কারণ হিসাবে হি ইজ এ ম্যান অফ গ্রেট কারেজ, তাহলে গ্রেট কারেজ এর অফ বোঝাচ্ছে, এর বোঝাচ্ছে অফ লিখলাম। অ্যাবাউট চরিত্র বর্ণনাকারী বোঝালে অ্যাবাউট হবে। কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে, সম্বন্ধে বা বিষয়ে কিছু বলা বা জানা বোঝায়। যেমন ধরো বিষয়, দ্য ডকুমেন্টারি ওয়াজ অ্যাবাউট, দেখো বারবার বলছি, কোনো ব্যক্তি, বস্তু বা ঘটনা সম্পর্কে, সম্বন্ধে, বিষয়ে কিছু কার বিষয়ে এখানে বলা হচ্ছে? দ্য ডকুমেন্টারিটা কার বিষয়ে? ওয়াইল্ড লাইফ ইন আফ্রিকা, এই বিষয়ে, তাই অ্যাবাউট বোঝানো হলো। উদ্বেগ বোঝাতে সি ইজ এ ভেরি অ্যাংসাস অ্যাবাউট হার জব, সেক্ষেত্রেও কিন্তু অ্যাবাউট হচ্ছে কোনো বিষয়ে, সম্বন্ধে। এখানে তার সম্বন্ধটা কি? দেখো অ্যাংসাস, তার জব সম্বন্ধে, জবের ইন্টারভিউ সম্বন্ধে, সে বিষয়ে সে খুব উদ্বিগ্ন রয়েছে। সেই বিষয়ে যদি উদ্বিগ্ন এসব বর্ণনাকারী বোঝায়, তাহলে অ্যাবাউট হবে। আনুমানিক, দ্য টাউন ইজ অ্যাবাউট, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ। দ্য টাউন ইজ অ্যাবাউট 50 কিলোমিটার্স ফ্রম মুম্বাই। দেখো কোনো কিছু সম্পর্কে, সম্বন্ধে, বিষয়ে, বস্তু, ঘটনা, ব্যক্তি বোঝালে অবশ্যই অ্যাবাউট বসে। এখানে দেখো আনুমানিক বোঝাতেও অ্যাবাউট বোঝানো হলো। দ্য টাউন ইজ অ্যাবাউট 50 কিলোমিটার্স ফ্রম মুম্বাই, মুম্বাই থেকে প্রায় 50 কিলোমিটার্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিটুইন এবং অ্যামং এর কন্ডিশনটা একটু আমি আবার পরিস্থিতিটা বুঝিয়ে দিচ্ছি। দুইয়ের মধ্যে হলে বিটুইন, অ্যামং হচ্ছে অনেকের মধ্যে। পরিস্থিতি, মিষ্টি ভাগাভাগি, ধরো একটা দিয়ে একটা তোমাকে বোঝাচ্ছি, প্রত্যেকটাই আমি পরিস্থিতি, কন্ডিশন বোঝানো আবার বোঝাই। মা কেকটি আমার আর ভাইয়ের মধ্যে ভাগ করে দিলেন, এখানে আমার একজন, ভাই একজন, মোট দুজন, তাই বিটুইন হলো। মাদার ডিভাইডেড দ্য কেক বিটুইন মি অ্যান্ড মাই ব্রাদার। নেক্সট হচ্ছে পরে আমি সেই মিষ্টিগুলো ক্লাসে সব বন্ধুর মধ্যে বিতরণ করলাম। এক্ষেত্রে আর দুজন রইল না, সব বন্ধু দুইয়ের অধিক হয়ে গেল, সেক্ষেত্রে অ্যামং দেখো ইউজ করা হলো। লেটার আই ডিস্ট্রিবিউট দো সুইটস অ্যামং অল দ্য ফ্রেন্ডস ইন ক্লাস, এখানে কিন্তু দুইয়ের বেশি, তাই অ্যামং। মিষ্টির পরিমাণ কিন্তু সেই সব রয়েছে যেটা মা ভাগ করেছে কার মধ্যে? আমার এবং ভাইয়ের মধ্যে, সেক্ষেত্রে দুজন, তাই বিটুইন। কিন্তু আমি সেইটা আবার আমার সকল বন্ধুদের মধ্যে ভাগ করছি, যা দুইয়ের বেশি, সেই জন্য অ্যামং। টু দেখো বনামিন টু, স্কুলে যাওয়ার ক্ষেত্রে একটা বোঝাচ্ছি তোমাদের। আমার বাড়ি থেকে বেরিয়ে স্কুলের দিকে হাঁটতে লাগলাম, স্কুলের দিকে, নির্দিষ্ট দিকে, গন্তব্যের দিকে বোঝাচ্ছে, তাই টু বসালাম, ঠিক আছে, টু বসালাম। এরপর আমি ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলাম। এবার প্রবেশ করা বোঝাচ্ছে, দেখো গতি নিয়ে প্রবেশ করা বা প্রবেশ করা বোঝাচ্ছে, তখন আবার ইনটু। গন্তব্যর দিক বোঝালে টু, আর প্রবেশ করা, ভেতরে প্রবেশ করা, গতি নিয়ে প্রবেশ করা বোঝালে সেখানে ইনটু। সেখানে দেখো দেন আই এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম,
এরকমও হতে পারে। বাই এবং উইথ, সেখানেও কন্ডিশন রয়েছে। একটি চিঠি লেখা, একটা চিঠি লেখা দিয়ে বোঝাচ্ছি। আমি একটি সুন্দর কলম দিয়ে চিঠিটা লিখলাম। কিসের মাধ্যমে লিখলাম? সুন্দর কলম দিয়ে, তাই উইথ হলো। কোনো একটা অবলম্বন ইউজ করে লিখছি, তাই উইথ হলো। আই রোট দ্য লেটার উইথ এ বিউটিফুল পেন। এইবার দেখো, চিঠিটি আমার দ্বারা লেখা হয়েছে, সেখানে কিন্তু আমি লিখেছি, চিঠিটি আমি লিখেছি, আমার দ্বারা লেখা হয়েছে, মানে আমি কর্তা নিজে, সেক্ষেত্রে কিন্তু বাই। এখানে বাই লেখার কর্তাকে নির্দেশ করছে, ঠিক আছে। অফ এবং অ্যাবাউট, আবার পরিস্থিতি নিয়ে একটা বোঝাচ্ছি, একটি বই নিয়ে আলোচনা। এটি জে.কে. রাউলিংয়ের একটি বিখ্যাত সৃষ্টি। রাউলিং এর, অফ বোঝাচ্ছে, ঠিক আছে। ইট ইজ এ ফেমাস ক্রিয়েটিং অফ জে.কে. রাউলিং, এর বোঝাচ্ছে। নেক্সট, হ্যাঁ, বইটি জাদু আর সাহসিকতা সম্পর্কে। এইবার বইটার সম্পর্কে, বিষয়ে বলা হচ্ছে। এখানে কি বলা হলো? সম্পর্ক বা মালিকানা যদি বোঝায় তাহলে হবে অফ, এবং বিষয়বস্তু যদি বোঝায় তাহলে হবে অ্যাবাউট। এইখানে বিষয়বস্তু বোঝানো হচ্ছে, বইটি কোন বিষয়ে? জাদু আর সাহসিকতা, সেক্ষেত্রে অ্যাবাউট বসানো হলো। ইয়েস, দ্য বুক ইজ অ্যাবাউট ম্যাজিক অ্যান্ড ব্রেভারি। নেক্সট হচ্ছে গ্রুপ 6, গতি আরও কিছু ধরন, অ্যাক্রস, থ্রু, অ্যালং, এইগুলো এখন নিয়ে আলোচনা করব। এই তিনটে প্রিপোজিশন গতি বা দিক নির্দেশ করলেও তাদের পথ ভিন্ন, অর্থাৎ তিনটেই গতি বা দিক নির্দেশ করছে, কিন্তু তাদের পথ বা এদের প্রয়োগ আলাদা। প্রথমে অ্যাক্রস, চরিত্র, এর চরিত্র কি? এক পার থেকে অন্য পার। তাহলে অ্যাক্রসের চরিত্র হচ্ছে এক পার থেকে অন্য পার। মূল ধারণা, কোনো সমতল বা খোলা জায়গার, যেমন নদী, রাস্তা, মাঠ, এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বোঝায়। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, সে সাঁতার কেটে নদীর এপার থেকে ওপারে গেল। তার মানে কি? অ্যাক্রস তখনই ইউজ করব যখন এক পার থেকে অন্য পার, তখনই কিন্তু অ্যাক্রস ইউজ করব। এক্ষেত্রে সাঁতার কেটে এক পার থেকে অন্য পারে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেয়ার ইজ এ শপ জাস্ট অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার ঠিক ওপারেই একটি দোকান আছে। তাহলে দেখো, এটাও কিন্তু এক পার থেকে অন্য পারের কথা বলা হচ্ছে, তাই আমরা এখানে অ্যাক্রস ইউজ করব। থ্রু, কিছুর ভিতর দিয়ে যাওয়া। মূল ধারণা, কোনো আবদ্ধ বা ঘন জায়গার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে যাওয়া। দ্য ট্রেন ওয়েন্ট থ্রু এ লং টানেল, তার মানে ট্রেনটি একটি দীর্ঘ সুড়ঙ্গের ভেতর দিয়ে গিয়েছিল। উই ওয়াক থ্রু দ্য ডেন্স ফরেস্ট, আমরা ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলাম। তাহলে থ্রু মানে হচ্ছে কিছুর ভেতর দিয়ে যাওয়া। অ্যালং, এর চরিত্র হচ্ছে পাশ দিয়ে বা বরাবর, মানে একসাথে আর কি। কোনো দীর্ঘ, মূল ধারণা হচ্ছে কোনো দীর্ঘ পথের ধার বা কিনারা অনুসরণ করে যাওয়া, পাশ দিয়ে যাওয়া, বরাবর যাওয়া। তাহলে দে ওয়ার ওয়াকিং অ্যালং দ্য বিচ অ্যাট সানসেট, তারা সূর্যাস্তের সময় সৈকতের ধার দিয়ে হাঁটছিল। সৈকতের ধার দিয়েই, যে ধার দিয়ে, পাশ দিয়ে, বরাবর। দেয়ার আর মেনি বিউটিফুল ট্রিজ প্লান্টেড অ্যালং দ্য হাইওয়ে, হাইওয়ের ধার বরাবর অনেক সুন্দর গাছ লাগানো আছে। এখানেও দেখো বরাবর বোঝাচ্ছে, পাশ দিয়ে বোঝাচ্ছে, বরাবর বোঝাচ্ছে, বরাবর সুন্দর গাছ লাগানো আছে হাইওয়ের ধার ধরে, তাহলে সেই ক্ষেত্রেও অ্যালং। এক নজরে পার্থক্য দেখো, অ্যাক্রস নদীর এপার ওপার, থ্রু জঙ্গলের ভেতর দিয়ে, অ্যালং রাস্তার ধার দিয়ে। পরিস্থিতি দিয়ে একটা বোঝাই, একটি ছোট্ট ভ্রমণ বোঝাচ্ছি। প্রথমে আমরা নদীর ধার বরাবর হাঁটলাম, বরাবর রয়েছে বাংলায়, তার মানেই হবে অ্যালং। পরেরটা দেখো, এরপর একটি সাঁকো ব্যবহার করে নদীটি পার হলাম, পার হওয়া বোঝাচ্ছে অ্যাক্রস। নদীর ওপারে একটি ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমাদের পথ চলে গেছে, তাহলে ঘন জঙ্গলের ভেতর দিয়ে অবশ্যই থ্রু হবে। এই হলো তোমাদের এই
গ্রুপটা। এবার আসি আমরা গ্রুপ 7, যেখানে আমরা বিসাইড এবং বিসাইডস আছে। বিসাইড বলতে পাশে, বিসাইডস বলতে এছাড়াও। এটি একটি সাধারণ ভুল, এটি মাত্র এস অর্থের বিশাল পরিবর্তন করে দেয়। মানে বিসাইড আর বিসাইডস বানানে শুধু এসের একটা লাস্টে রয়েছে, এটাতে কিন্তু পুরো মানেটাই চেঞ্জ করছে। বিসাইডের চরিত্র কি? পাশের সঙ্গী। মূল ভাবনা ধারণা নেক্সট টু বা পাশে বোঝায়। এটি একটি স্থানের প্রিপোজিশন। উদাহরণ, হি কেম অ্যান্ড স্যাট বিসাইড মি, সে এসে আমার পাশে বসলো, অর্থাৎ পাশে বোঝাচ্ছে, পাশে কোনো স্থানে বোঝাচ্ছে, পাশের সঙ্গী বোঝাচ্ছে, সেক্ষেত্রে বিসাইড। এবার বিসাইডসের ক্ষেত্রে আমি যাচ্ছি। বিসাইডস চরিত্র অতিরিক্ত তথ্য যোগকারী। মানে কোনো কিছু, ধরো আমি পড়াশোনার সাথে সাথেও গান শিখি, এই যে অতিরিক্ত কিছু বোঝাচ্ছ সেটা কিন্তু বিসাইডস ব্যবহার করতে হয়, অর্থাৎ ইন অ্যাডিশন টু, মানে হচ্ছে তাছাড়া বা এছাড়াও বোঝাতে বিসাইডস ব্যবহার করা হয়। উদাহরণ দিয়ে বোঝাই, বিসাইডস বিইং এ গ্রেট ডক্টর হি অলসো এ ট্যালেন্টেড সিঙ্গার। একজন মহান ডাক্তার হওয়ার পাশাপাশি তিনি একজন প্রতিভাবান গায়ক। মানে হচ্ছে অতিরিক্ত কিছু তথ্য আসছে, এছাড়াও তিনি হচ্ছে, অর্থাৎ পাশাপাশি বলতে কি, একজন মহান ডাক্তার হওয়ার ছাড়াও তিনি একজন প্রতিভাবান গায়ক, অর্থাৎ পাশাপাশি বা বলতে এখানে এছাড়াও বোঝাতে, তাছাড়াও তিনি একজন ডাক্তার, এসব বোঝাতে অবশ্যই বিসাইড। তাহলে বিসাইড হচ্ছে পাশে কোনো স্থান বোঝাচ্ছে, আর বিসাইডস হচ্ছে অতিরিক্ত তথ্য যোগকারী, অর্থাৎ তাছাড়াও, এছাড়াও, এরকম বোঝাতে বিসাইডস ব্যবহার করা হয়। এবার এগেইনস্ট কোথায় বসাবো? বিপক্ষে বোঝানো যায় তখন বসানো হয়, হেলান দিয়ে কোনো কিছু সেটাও বোঝানো যায়। তাহলে বিপক্ষে দিয়ে কখন আমরা এগেইনস্ট বসাবো? এটা তো সবাই জানো, বিপক্ষে দিয়ে। দ্য সোলজার্স ফট এগেইনস্ট দ্য এনিমি, সৈন্যরা শত্রুর বিরুদ্ধে, অর্থাৎ বিপক্ষে বোঝাচ্ছে, যুদ্ধ করেছিল, তাই এগেইনস্ট বসানো হলো। হেলান দিয়ে যদি বোঝাই তাহলে কি হবে? ডু নট লিন এগেইনস্ট দ্য ওয়েট ওয়াল, ভেজা দেওয়ালে হেলান দিও না, সেক্ষেত্রেও কিন্তু এগেইনস্ট বোঝানো হচ্ছে। অর্থাৎ এগেইনস্ট বোঝায় তখন যখন বিপক্ষে বা বিরুদ্ধে বা হেলান দিয়ে কিছু বোঝায়, তখন আমরা অবশ্যই এখানে এগেইনস্ট ব্যবহার করব। একটা কন্ডিশন দিচ্ছি, বিসাইডস পরিস্থিতি। লাইব্রেরিতে ধরো দুটো বন্ধু আছে, তারা আলোচনা করছে, আমি লাইব্রেরিতে গিয়ে বন্ধুর পাশে বসলাম, পাশে বসানো হচ্ছে, পাশে বসলাম নির্দ্বিধায়, বিসাইড। এবার দেখো, তাছাড়াও বই পড়ার পাশাপাশি আমরা আমাদের প্রকল্প নিয়েও আলোচনা করছি, তার মানে কি এছাড়াও, তাছাড়াও, এইগুলো বোঝাচ্ছে। মানে বই পড়া তো করছে, তাছাড়া এক্সট্রা কি করছে? প্রজেক্ট নিয়েও আলোচনা করছে, সেক্ষেত্রে বিসাইডস একটা এস বোঝানো হলো। এগেইনস্ট বিপক্ষ, হেলান, পরিস্থিতি, একটা ফুটবল ম্যাচ ও তার পরের অবস্থা, তাহলে এগেইনস্ট দিয়ে আমরা বোঝাচ্ছি। ম্যাচে আমাদের দল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়েছিল, এখানে বিরুদ্ধে বোঝাচ্ছে, তাই এগেইনস্ট এখানে বসালাম। আবার দেখো, খেলে খুব ক্লান্ত হয়ে আমি মাঠের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। খেলায় দেখো, একই খেলায় এগেইনস্ট, একই খেলার কথোপকথন হচ্ছে, সেক্ষেত্রে একটা বিরুদ্ধে এগেইনস্ট বোঝাচ্ছে, সেখানে এগেইনস্ট বসাচ্ছি আমরা। আবার আরেকটা হেলান দিয়ে বোঝাচ্ছে, সেখানেও আমরা এগেইনস্ট বসানো হচ্ছে। খেলে খুব ক্লান্ত হয়ে আমি মাঠের পাশে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালাম। বিইং ভেরি টায়ার্ড আফটার দ্য গেম আই স্টুড লিনিং এগেইনস্ট দ্য ওয়াল নেক্সট টু দ্য ফিল্ড, হেলান দিয়ে বোঝাচ্ছে, সেখানেও আমরা এগেইনস্ট বোঝাচ্ছি। অর্থ ভর দিয়ে বা ঠেস দিয়ে দাঁড়ালে সেখানেও কিন্তু আমরা এগেইনস্ট ব্যবহার করব। এই রইল তোমাদের প্রিপোজিশনের প্রথম ক্লাস। বেসিক যতগুলো পেরেছি আমি সেগুলো আলোচনা করেছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এর পরে ক্লাসগুলোতে আরও অ্যাডভান্স লেভেলের কিছু বোঝাবো, এবং তার সাথে পারলে আমি কিছুটা তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, যেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর চ্যানেলের সাথে থাকো, প্রত্যেকটা গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আলোচনা করা হবে, যাতে তোমাদের গ্রামার নিয়ে কোনো সংশয় না থাকে। ক্লাস 5 থেকেই তোমরা শুরু করো গ্রামারটা ভালো করে শেখার, পরবর্তীকালে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।